আজকে দেখো এসেছি আমি তোমাদের সাথে আমাদের এসএসসি পরীক্ষার্থী 2026 বা দাখিল পরীক্ষার্থী 2026 এর পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী 2.1 2.2 এর অনুশীলনের সেট ফাংশনের অনুসরণে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো তোমরা যারা আমাদের আগের দুটো সৃজনশীল দেখেছো তারা নিশ্চয়ই ক্লাস দুটো দেখেছো, আর যারা আজকে থেকে দেখা শুরু করছো তাদের যথার্থে বলছি এভাবে ধারাবাহিকভাবে তোমরা কমপক্ষে 10টি সৃজনশীল পাবে তোমাদের দাখিল পরীক্ষা এবং আগামীতে যে টেস্ট পরীক্ষা তোমাদের বা নির্বাচনী পরীক্ষা এসএসসি এবং দাখিলের সেখানকার উপযোগী করেই সৃজনশীলগুলো বাছাই করা। তো তোমরা এই সৃজনশীলগুলো যদি নিয়মিত ফলো করো এবং বারবার যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, এবং এরই ধারাবাহিকতা যদি তোমরা বজায় রাখতে পারো তাহলে তোমরা পাবলিক পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। তো তোমরা যারা এখনও এই পেজটিকে যারা ফলো দিয়ে রাখো না তারা অবশ্যই ফলো দিবে, এবং যারা চ্যানেল থেকে দেখছো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে। তো আজকের রাশিটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি উদ্দীপকের 1 নম্বর অংশে দেওয়া আছে এ সমান x বিলংস টু n বা স্বাভাবিক সংখ্যা যেখানে কি 2 ইজ লেস দেন x লেস দেন অর ইকুয়াল 7, অর্থাৎ এখানে মান দেওয়া আছে এ সমান নির্ণয় করতে হবে এবং সেই মান থেকে আমরা কি করব আমাদের সম্পর্ক বা অন্বয় নির্ণয় করব। আর 2 নম্বর যে উদ্দীপকটি দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে যে আমরা ক্রমজোড় দেখতে পাচ্ছি যে একটি ক্রমজোড় দেওয়া আছে এর বাম পাশে m+3, n-4 এবং ডান পাশে দেওয়া আছে 3n+4, m-3। এই দুটো ক্রমজোড় থেকে আমাদের m-n এর মান নির্ণয় করতে হবে এবং এক উদ্দীপক থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে এস তালিকা পদ্ধতিতে নির্ণয় করে এখান থেকে রেঞ্জ নির্ণয় করতে হবে। আর আমরা ক নম্বর দেখতে পাচ্ছি, ক নম্বর উদ্দীপকটির সাথে আমাদের ক নম্বর প্রশ্নের সাথে আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আমাদের ক নম্বর প্রশ্নটির সমাধান করতে হবে উদ্দীপকের সাহায্য ছাড়াই। তো আমাদের দেখতে পাচ্ছি ক নম্বরে কি দেওয়া আছে, ক নম্বরে দেওয়া আছে c সমান 12,19 এবং d সমান দেওয়া আছে b,19 হলে p বা পাওয়ার অফ c ইন্টারসেকশন d নির্ণয় করতে হবে, পাওয়ার অফ c ইন্টারসেকশন d। তো তোমরা যারা ইতিমধ্যেই এইগুলোর সমাধান করা শিখে গেছো, এই ক নম্বর সমস্যাটির সমাধান খুবই সহজভাবেই করা যায় এবং সকলেই সাধারণত এটি করতে পারে। তো আমরা এখানে কি লিখব, দেয়া আছে আমাদের কি মান দেওয়া আছে c সমান 12-19 এবং d সমান দেওয়া আছে কত আমাদের b ইন্টু 19। এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে c ইন্টারসেকশন d। দেখো c এর মান যদি আমরা প্রথমে বসাই তাহলে 12,19 ইন্টারসেকশন d এর মান b,19। এখন দেখো c ইন্টারসেকশন d সমান আমরা কি পাবো, এখানে শুধু আমাদের কমন জিনিসটা আমরা পাবো। হ্যাঁ, তো সেট বা ইন্টারসেকশন সেটের ক্ষেত্রে যে মানটি আমাদের দুইটা ক্ষেত্রেই থাকে বা দুইটা সেটেই থাকে সেই মানটি হবে আমাদের নির্ণেয় সেট, অর্থাৎ এখানে 19 হবে আমাদের নির্ণেয় ইন্টারসেকশন বা সেট সি সেট ডি অথবা সি ইন্টারসেকশন ডি। এখন আমাদের এইটা করলেই তো অ্যান্সার শেষ না, আমাদেরকে কি করতে হবে পি ইন্টারসেকশন ডি, অর্থাৎ সি ইন্টারসেকশন ডি এর পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করতে হবে। এখন পাওয়ার অফ নির্ণয় করার পদ্ধতি কি, এখানে যে কয়টা উপাদান থাকবে তার যে আমরা সূত্রটা জানি, কি সূত্র, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ আমাদের 2 টু দি পাওয়ার কয়টা মান আছে, উপাদান আছে কয়টা, একটা, তাহলে সেক্ষেত্রে আমাদের 2 টু দি পাওয়ার n এর মান হবে কয়টা, দুইটা। তো আমরা এখানে প্রথম কি পাচ্ছি 19, আর একটা কি উপাদান হবে আমাদের ফাঁকা সেট। এটা হবে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তো পাওয়ার অফ সি ইন্টারসেকশন সি এর মান হবে 19, ফাঁকা সেট। আচ্ছা, এর সাথে সাথে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দেখলাম, এবার আমরা খ এর সমাধানে যাব। দেখো খতে কি লেখা আছে, খতে লেখা আছে এ সমান যদি হয় x বিলংস টু n, এবং আমরা খ এর সমাধানে যাওয়ার ক্ষেত্রে আমরা লিখে নেব খ 1 হতে পাই কি লেখা আছে a সমান x বিলংস টু n 2 লেস দেন x লেস দেন অর ইকুয়াল 7। এখন দেখো এখানে a সমান আমরা কি দেখতে পাচ্ছি, x এমন সংখ্যা, অর্থাৎ a এর মানগুলো এমন সংখ্যা হবে যে মানগুলো কিনা 2 থেকে বড় হবে। তাহলে 2 থেকে বড় তো 2 না, 2 থেকে বড় কত, 3, 4, 5, 6,
পরের মানটি যখন আমরা দেখব তো 2 থেকে বড় এবং 7 থেকে ছোট বা 7 এর সমান। তাহলে 7 থেকে ছোট 6, 7 এর সমান 7। তাহলে আমরা মান কয়টা পেলাম? 3, 4, 5, 6, 7। এই 5টি মান হলো আমাদের এ এর মান বা এ সেটের উপাদান সংখ্যা। কয়টি হচ্ছে? এ সেটের উপাদান হচ্ছে আমাদের এখানে 5টি। তাহলে এখন আমরা মূল যে সেট সেটা লিখব। মূল সেটটা আমাদের কি? এস সমান কি দেওয়া আছে? পি কমা কিউ, যেখানে কিভাবে থাকবে? পি বিলংস টু এ এবং কিউ বিলংস টু এ এবং পি মাইনাস কিউ সমান 2। এইখানটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। সেটা কিভাবে? আমাদেরকে এমন জোড়া নির্ণয় করতে হবে যেখানে কি থাকবে? পি এর উপাদানগুলো এ সেটের অন্তর্ভুক্ত হবে এবং কিউ এর উপাদানগুলো এ সেটের অন্তর্ভুক্ত। মানে পি কিউ যেটাই থাকবে সেটা এ সেটের এই 5টা উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। এবং কিভাবে থাকবে তারা? পি মাইনাস কিউ সমান 2। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি? এ সমান লেখা আছে আমাদের যেটা 3, 4, 5, 6, 7। এটা হলো আমাদের এ সমান পাইছি আমরা। তাহলে এস সমান এখানে, এ সমান এখানে। তাহলে এখন আমরা কি লিখব? পি মাইনাস কিউ সমান 2 হতে এখান থেকে আমরা কি পাই? বা অন্যয় হতে পাই পি মাইনাস কিউ সমান 2। তাহলে আমরা এখান থেকে কিউ মান কি মান বের করব? কিউ এর মান বের করব। তাহলে পি মাইনাস 2 সমান মাইনাস কিউটা ওই পাশে আমরা দিয়ে দেবো প্লাস কিউ। অতএব কিউ সমান হবে পি মাইনাস 2। কিউ সমান হবে পি মাইনাস 2। এখন দেখো প্রত্যেক পি এর জন্য এখন আমরা কি লিখবো? এখন প্রত্যেক পি এর জন্য কিউ এর মান নির্ণয় করি। এখন কিভাবে করব আমরা এটা? আচ্ছা দেখো পি বাই কিউ লিখেছি আমরা। এখন পি এর মানগুলো আমাদের কত আছে? পি এর মান আছে 3, 4, 5, 6 এবং 7। এখন দেখো পি এর মান যদি 3 হয় সেক্ষেত্রে আমরা পি এর মান এখানে বসাবো। পি এর মান যদি এখানে 3 বসাই তাহলে আমরা এখানে কত পাবো? 3 মাইনাস 2, সেক্ষেত্রে কত হবে? 1। তাহলে পি এর মান কিউ এর মান এখানে হবে 1। আচ্ছা যদি আমরা 1 না বসিয়ে যদি পি এর মান পরবর্তী যে মান সেই মানটি কত আছে? সেই মানটি আছে পি এর মান 4। তাহলে এখানে যদি আমরা 4 বসাই তাহলে 4 মাইনাস 2 কত হবে? 2। এখানে হবে 2। আচ্ছা 4 না বসিয়ে আমরা যদি বসাই কত? 4 না বসিয়ে আমরা যদি বসাই 5, পরবর্তী মানটি হলো পি এর মান 5। তো 5 মাইনাস 2 কত হবে? 3। তাহলে এখানে হবে 3। আচ্ছা পি এর পরবর্তী মান কত? 6। তাহলে 6 মাইনাস 2 সমান কত হবে? 4। এখানে হবে 4। এখন দেখো পি এর পরবর্তী মান 7। 7 মাইনাস 2 সমান কত হবে? 5। তাহলে এখানে কিউ এর পরবর্তী মান হবে 5। এখন দেখো এখন আমরা দেখতে পাচ্ছি কি? এখন কিউ সমান আমাদের শর্ত ছিল যে পি এর মানগুলো এ সেটের অন্তর্ভুক্ত থাকবে এবং কিউ এর মানগুলো এ সেটের অন্তর্ভুক্ত থাকবে। এখন দেখো পি এর মানগুলো সবাই তো এর সেটের মধ্যে আছে 3, 4, 5, 6, 7। কিউ এর মানগুলো আমরা দেখি 3, 4, 5, 6, 7 হয়েছে কিনা। এখন এই মানটা কি পি এর এ সেটের উপাদানের মধ্যে আছে? নাই। এই মানটা 2 মানটাও এ সেটের উপাদানের মধ্যে কিন্তু নাই। 1, 2 দুটার একটাও নাই। আছে কি? 3 আছে, এখানে 4 আছে, 5 আছে। তার মানে কি? এখন আমরা লিখব কি যে 1 is not the elements of a, আর কি আছে? 2 does not বা is not the elements of a। সেক্ষেত্রে এখানে জোড়া কি আছে? সেখানে জোড়া 3, 1
3,1 এই জোড়া এবং 4,1 এই দুইটা জোড়া ইজ নট বিলংস টু এস। আমাদের মূল যে অন্য এটি ছিল সেটা হলো এস। তাহলে অতএব আমরা এস সমান কি পাবো? অতএব এস সমান এই দুটি জোড়া বাদে আর যে জোড়াগুলো আছে সেগুলো আমরা এখন নিয়ে নেব। এই দুটি জোড়া বাদে আমাদের কি কি জোড়া আছে? 5,3, এরপরে আছে 6,4, আর কি আছে 7,5। এই তিনটি জোড়া আছে। এখান থেকে আমাদেরকে বলেছে যে রেঞ্জ নির্ণয় করতে, যে রেঞ্জ এস সমান। তা আমরা জানি জোড়ার উপাদানের দ্বিতীয় যে উপাদান, অর্থাৎ 5 প্রথম উপাদান এবং 3 হলো দ্বিতীয় উপাদান। তাহলে প্রত্যেকটা দ্বিতীয় উপাদানই হলো আমাদের এই অন্যয়ের রেঞ্জ। তাহলে এখানে প্রথম জোড়ায় আছে রেঞ্জ 3, পরবর্তী জোড়ায় রেঞ্জ আছে 4 এবং শেষ জোড়ায় রেঞ্জ আছে 5। তাহলে রেঞ্জ এস সমান 3,4,5। যদি আমাদেরকে ডোমেন নির্ণয় করতে হতো তাহলে আমরা কি লিখতাম? যে ডোম এস সমান, যদিও এটা আমাদের নির্ণয় করতে পারে না, তোমাদের দেখার জন্য দেখাচ্ছি। তাহলে ডোমেন এস সমান 5,6,7, অর্থাৎ প্রথম যে উপাদানগুলো আছে 5, 6 এবং 7, এই তিনটে হলো এই অন্যয়ের ডম বা ডোমেন এস। তাহলে এরই সাথে সাথে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারলাম। তোমরা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে এই জাতীয় সমস্যা আরও থাকবে। তো এইগুলো যদি পরবর্তী তোমরা দেখতে থাকো তাহলে আজকের এই ভিডিও যদি তোমাদের দেখতে অসুবিধাও হয়, পরবর্তী ভিডিওগুলো আসলে তোমরা আশা করি বুঝতে পারবে। আর যদি এটা যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে করণীয় একটাই, একই ভিডিও একটু বারবার দেখে নিতে হবে। তো আশা করি তোমরা বারবার দেখে বিষয়টি আয়ত্ত করে নেবে। এবার আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ গ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। গ নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে যে কি উদ্দীপক 2 নম্বরে দেওয়া আছে m+3, n-4, ডান পাশে দেওয়া আছে 3n+4 এবং m-3। এই দুটো ক্রমজোড় দেওয়া আছে। এই ক্রমজোড় থেকে আমাদের m এবং n এর মান নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা লিখব গ 2 হতে পাই কি দেওয়া আছে? m+3 n-4 সমান 3n+4 m-3। এখন আমরা কি লিখব? ক্রমজোড়ের শর্ত মতে আমরা জানি কি প্রথম উপাদান সমান দ্বিতীয় জোড়ের প্রথম উপাদান, তাহলে 3n+4। তাহলে এখান থেকে যদি আমরা কি করব? তাহলে m+3 সমান 3n+4। এখান থেকে আমরা কি করতে পারি? m আর n কে যদি একদিকে নিয়ে আসি সেক্ষেত্রে কত পাবো আমরা? m-3n সমান 4-3। অতএব m-3n সমান 1। এখান থেকে আমরা m এর মানটা নির্ণয় করতে পারি। সেটা কিভাবে? m এর মানটা কি করবো? অতএব m সমান 1+3n। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। এবার দিব আমরা কি আবার আমাদের কি পাবো? আমরা দ্বিতীয় যে জোড়া ছিল n-4 সমান m-3। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো n সমান m-3 + 4। আমরা n কে বাম পাশে রাখছি এবং m তো ডান পাশেই ছিল, আমাদের 3 ছিল ডান পাশে, প্লাস -4টাকে ওই পাশে নিয়ে যে আমরা কি করছি? +4। এখন দেখো n সমান m, আর এই দুটো যেহেতু আলাদা চিহ্ন আছে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কত পাবো? 1 এবং বড় সংখ্যা ছিল 4, এই কারণে এখানে প্লাস। তাহলে আমরা দেখো এখানে কি লিখে দেবো? আমরা n এর মান আমরা নির্ণয় করবো m থেকে। তাহলে n সমান আমরা কি লিখবো? m এর পরিবর্তে আমরা কি লিখবো? 1+3n, আর সাথে যে +1 ছিল সেটা লিখে দেব। সমীকরণ 1 হতে পাই কি পাই? m সমান 1+3n। এটা আমরা সাইডে নোট হিসেবে লিখে দেব। এবার দেখো পরবর্তী যে অংশ সেটাতে আমরা কি করব? n-3n, আর এই পাশে আমরা কত পাচ্ছি? এই পাশে আমরা পাচ্ছি 1+1 কত পাচ্ছি? 2। এখন দেখো এখানে যদি আমরা বিয়োগ করি, n থেকে 3n বিয়োগ করলে আমরা পাবো কত? -2n, আর এই পাশে পাবো কত? 2, বা n সমান
এই 2 এবং এই -2 যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে n সমান আমরা কত পাবো -1। এখন দেখো n এর মান যদি আমরা সমীকরণ 1 এ বসাই, এখন আমরা কি লিখব n এর মান সমীকরণ 1 এ বসাই। 1 নম্বর সমীকরণে আমাদের কি দেওয়া আছে m সমান 1 + 3n। এখন দেখো m সমান 1 + 3 গুণ -1, দেখো m সমান 1 মাইনাসে প্লাসে মাইনাস 3 কে 3, অতএব m সমান আমরা কত পাচ্ছি -2। এখন দেখো আমরা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে ক্রমজোড়ার নিয়ম অনুযায়ী m, n সমান কত, অতএব আমরা লিখব কি m, n সমান -2, -1। এটা হলো আমাদের উত্তর। এটা আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি সেটা কেমন। আমরা ক্রমজোড়ের শর্ত অনুযায়ী আমরা পাই কি, ক্রমজোড়ের শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি যে প্রথম জোড়ার প্রথম উপাদান অর্থাৎ এই জোড়ার প্রথম উপাদান m+3 এবং দ্বিতীয় জোড়ার প্রথম উপাদান, এটা হলো শর্ত অনুযায়ী এরা সমান। এবং পরবর্তী ক্ষেত্রে কি প্রথম জোড়ার দ্বিতীয় উপাদান সাথে দ্বিতীয় জোড়ার দ্বিতীয় উপাদান এরা সবসময় সমান হয়, অর্থাৎ এই জোড়ার সাথে এইটা সমান এবং এইটার সাথে এইটা সমান। দেখো আমরা প্রথমে কিন্তু তাই লিখেছি m+3 সমান 3n + 4, m+3 সমান 3n + 4। এখান থেকে আমরা কি করছি, আমরা m এবং n কে এক পাশে নিয়ে আসছি। আচ্ছা, m এবং n কে এক পাশে নিয়ে আসার পরে আমরা কি করছি, n এর মানটাই আমরা নির্ণয় করছি। এখান থেকে আমরা এটাও করতে পারতাম, এটা কিন্তু আমরা এইভাবেও করতে পারতাম। কিভাবে দেখো আরেকবার দেখাই। mটাকে আমরা রাখবো, কিভাবে রাখবো, এখন দেখো 3n + 4 - 3, অতএব m সমান 3n + 1। আরো সহজ হয়ে গেল। তাহলে এটা কি ছিল আমাদের 1 নম্বর সমীকরণ, যদি আমরা দিয়ে দিলাম। এবার দেখো দ্বিতীয় শর্ত মতে আমাদের কি ছিল, প্রথম জোড়ার দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় জোড়ার দ্বিতীয় উপাদান। এখান থেকে আমরা কি করছি, n সমান -4টাকে এই পাশে দিয়ে দিচ্ছি +4। তাহলে এখান থেকে কি হয়েছে, এই দুটো হলো সংখ্যা যেহেতু, তাহলে আমাদেরকে যোগ অথবা বিয়োগ করতে হবে। আর আমরা আলাদা চিহ্ন থাকলে কি করতে পারি, বিয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে বিয়োগই করেছি, 4 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 1 এবং বড় সংখ্যার আগে প্লাস, এই কারণে প্লাস দেওয়া। এবার আমরা এখানে কি করছি, এই যে উপরের রাশি হতে m এর মানটা এখানে কিন্তু বসিয়ে দিয়েছি। m এর মান কত ছিল, 1 + 3n বা 3n + 1। তাহলে 1 + 3n যখন বসাইছি তখন কি হয়েছে যে 1 আর 1 যোগ করে আমরা কত পাইছি, এই দেখো এখানে ডান পাশে 2 আর এই পাশের প্লাস 3nটাকে এই পাশে আমরা নিয়ে গেছি, লিখছি কি -3n। এখন এখানে আবারও একই জাতীয় রাশিকে আমাদের যোগ অথবা বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমাদের নিয়ম কি, এখানে আছে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, তাহলে আলাদা চিহ্ন থাকলে সবসময় বিয়োগ করতে হয়। বিয়োগ করলে আমাদের কত হবে, 3n থেকে n বিয়োগ করলে আমরা পাবো 2n, আর ওই পাশে তো 2 আছেই। এখন দেখো সমাধানের নিয়ম অনুযায়ী এক পাশে যদি গুণ থাকে, এখানে সম্পর্কটা গুণ হিসাবে আছে, দেখা তো যায় না, কিন্তু বুঝে নিতে হবে কি এখানে গুণ চিহ্ন আছে। তাহলে -2টা এই পাশে যে ভাগ হয়ে যাবে এবং 2 এবং 2 ভাগ হয়ে কত হবে 1। তাহলে n এর মান হবে -1। n এর মানটা আমরা কোথায় বসাবো, যেখানে n এর মান ডান পাশে আছে, অর্থাৎ 1 নম্বর সমীকরণে। তো n এর মান 1 নম্বর সমীকরণে বসার পরে আমরা এখান থেকে 3 এবং 1 বিয়োগ করে পাইছি -2। তো এভাবেই আমরা m এবং n এর যে জোড়া, অর্থাৎ ক্রমজোড়ার নিয়ম অনুসারে m এবং n এর মানটা নির্ণয় করতে পারছি। আশা করছি তোমরা আজকের এই ক্লাসটির সাথে থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো। আর এই ধরনের ভিডিও আরও যদি পেতে চাও তাহলে সামনের ক্লাসগুলো অবশ্যই ফলো করতে হবে। তো ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য।